নমস্কার, সুপ্রভাত। দেখছেন থিঙ্ক হাই। আজ রবিবার, সব থেকে গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে কি? আপনারা অনেকেই বলবেন আমরা অপেক্ষায় আছি, একটু পরেই বিশ্বকাপের ফাইনাল, আর সেখানে আর্জেন্টিনা স্পেনের মধ্যে একটা ঐতিহাসিক ফাইনাল ম্যাচ। এই ম্যাচ দেখার জন্য দিকে দিকে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা। কোথাও গিয়ে খোদ মুখ্যমন্ত্রীও বসে যাবেন জায়ান্ট স্ক্রিনে ফুটবল ম্যাচ দেখতে। আপাতত এটাই তো আলোচনা আজকের। এটা নিয়েই শুধু কলকাতা কেন, আপামর বাংলা, আপামর ভারতবর্ষে ফুটবলের তো একটা আলাদা জনপ্রিয়তা আছে। কিন্তু আমরা ভুলে যাচ্ছি এই ফুটবলের যে ঢেউ চলছে এই রাজ্য জুড়ে, এই শহর জুড়ে, এর আড়ালে একটা গুরুত্বপূর্ণ বিষয় ঘটছে কিন্তু লো প্রোফাইলে ঘটছে। আপনারা কিন্তু অনেকেই বিষয়টা জানেন, কিন্তু হয়তো তলিয়ে ভাবেননি। আমি শুধু আপনাদের বলবো বিষয়টা নিয়ে তলিয়ে একটু ভাবুন। শুক্রবার দিন সন্ধ্যেরও একটু পরে, একটু রাত করেই বলতে পারেন, শিলিগুড়িতে এসে নেমেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাকে বাগডোগরায় স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী, সঙ্গে আরও কেন্দ্রীয় মন্ত্রীরা ছিলেন, ওখানকার বিধায়করা ছিলেন। আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। প্রোটোকল অনুযায়ী ওখানে মুখ্যমন্ত্রী না থাকলেও পারতেন, কিন্তু অমিত শাহ, তাই মুখ্যমন্ত্রী গিয়েছিলেন। কিন্তু তারপর কি? এই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় নয়, এলেন শিলিগুড়িতে। গোটা শনিবার দিনটা তিনি শিলিগুড়িতে কাটালেন। রবিবারে তিনি কলকাতায় আসছেন বটে, কিন্তু তার এই শিলিগুড়ির যাবতীয় কর্মকাণ্ড কিরকম একটা অদ্ভুত লো প্রোফাইলে চলল। সারাদিনে কবার অমিত শাহকে আপনি টেলিভিশনে দেখেছেন? অমিত শাহ কিন্তু, মনে রাখবেন, আমি একটু সংক্ষেপে আপনাদের অমিত শাহর আইটিনারি বলি, যে কীভাবে তিনি কি অনুষ্ঠানের ভেতর দিয়ে বা কি কার্যক্রমের ভেতর দিয়ে গেছেন। সরাসরি বাগডোগরায় নেমেছেন, নেমে সেখান থেকে চলে গেছেন শিলিগুড়ির কদমতলায় বিএসএফের ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার। রাতে থেকেছেন অমিত শাহ বিএসএফের ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে শিলিগুড়ির কদমতলায়। শনিবার সকাল 10টায় শিলিগুড়ির জুমাগাছা বিএসএফের 18th ব্যাটালিয়নের বর্ডার পোস্ট। তিনি সেখানে শুধু বৈঠক করেননি, তিনি সেসব অঞ্চল ঘুরে দেখেছেন, আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। দুপুর 2টো থেকে উত্তরকন্যায় বৈঠক করেছেন। দুপুর 4:30 উত্তরকন্যাতেই আরেকটি বৈঠক। সেখানের বিষয় ছিল বাংলার এই যে নতুন গুন্ডা দমন আইন বা পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা। সন্ধ্যায় আবার বৈঠক উত্তরকন্যাতেই। তিনি কি নিয়ে বৈঠক করেছেন? জন্ম মৃত্যু নিবন্ধীকরণ নিয়ে অমিত শাহ বৈঠক করেছেন, জন্ম মৃত্যু নিবন্ধীকরণ নিয়ে। রাতে এসেছেন কলকাতায়। আজ সারাদিনে তার একাধিক অনুষ্ঠান রয়েছে, একাধিক জায়গায় যাওয়ার কথা। তার মধ্যে অবশ্যই বাংলার সামগ্রিক আইন শৃঙ্খলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক তিনি করবেন। এই গুরুত্বপূর্ণ বৈঠকটা সত্যিই গুরুত্বপূর্ণ, কিন্তু তারপরে যেগুলো আছে, দুপুর 2টোয় ন্যাশনাল লাইব্রেরিতে যাচ্ছেন, সেখানে গিয়ে একটি মিউজিয়ামের উদ্বোধন করবেন। আর বিকেল 4টেয় যাচ্ছেন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে, সেখানে আমুলের নতুন দই প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এই দই প্রকল্পের উদ্বোধন যেন অমিত শাহর এই দুদিনের সফরে সেই একটা দইয়ের ফোঁটা লাগে না, অনেকটা সেরকম লেগেছে আমার। অমিত শাহ কি করলেন 1.5 দিন ধরে শিলিগুড়ি আর কলকাতায়? দেখুন, শিলিগুড়ির তার কর্মসূচি, বিএসএফের আউটপোস্টে যাওয়া, জুমাগাছা বর্ডারে পরিদর্শন। অনেকেই বলছেন বাংলাদেশ বর্ডারটাকে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার, ইনফিল্ট্রেশন ঠেকানোর জন্য কেন্দ্রীয় সরকার মরিয়া, যাতে বাংলাদেশ থেকে কেউ অনুপ্রবেশ করতে না পারে। আচ্ছা, এটা তো অস্বীকার করার কোনো কথা আমি বলবো না যে ইনফিল্ট্রেশন ঠেকানোর জন্য বেশ কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে বা হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার হচ্ছে ওখানে। মানে ওই বর্ডারগুলো, যেটা বাংলাদেশের সঙ্গে ভারতের সব বর্ডারগুলো কিন্তু ফেন্সিং দিয়ে আটকানো সম্ভব না। যেখানে যেখানে ফেন্সিং বাকি আছে, জমি টমি ইতিমধ্যেই বিএসএফের হাতে চলে গিয়েছে, ফেন্সিং হবে। কিন্তু অনেক জায়গা আছে নদী বা এমন ঘন জঙ্গল যার ভেতর দিয়ে ইনফিল্ট্রেশন হচ্ছে। সেখানে টেকনোলজি, কীরকম টেকনোলজি আপনাদের বলছি, সেন্সর লাগানো হচ্ছে। ধরুন কেউ যদি হেঁটে যায় বা গবাদি পশু যায়, তাদের পা জমিতে পড়লে পরে যেটা ফ্রিকোয়েন্সি, সেটা ওই সেন্সর ট্যাপ করবে এবং নিখুঁতভাবে বিএসএফ আউটপোস্টে জানাবে যে কোথা দিয়ে মুভমেন্ট রয়েছে, অ্যানিম্যাল মুভমেন্টই হোক,
হিউম্যান মুভমেন্টই হোক, সঙ্গে সঙ্গে সেখানে চলে যাবে ড্রোন, দেখবে নিচে কি হচ্ছে, প্রয়োজনে পৌঁছবে বিএসএফ। কিংবা ধরুন এই যে যেখানে আছে বেড়া, তার কাটার বেড়া, বেড়া কেটে রাস্তা করে নেওয়া হয়। এমন সেন্সর লাগানো হচ্ছে, যদি বেড়া কাটার চেষ্টা হয় বা কাটা হয়, তার কাটার সঙ্গে সঙ্গে বিএসএফ আউটপোস্টে চলে আসবে তার ইঙ্গিত যে অমুক জায়গায় তার কাটা হয়েছে বা তার কাটার চেষ্টা হয়েছে। সঙ্গে সঙ্গে ড্রোন চলে যাবে, বিএসএফ চলে যাবে। মানে কোনোভাবে যে সমস্ত জায়গায় লোক রেখে পাহারা দেওয়া সম্ভব নয়, সেখানেও সেন্সর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এমন কিছু যন্ত্রপাতি লাগানো হচ্ছে যাতে কার্যত দুর্ভেদ্য করে তোলা যায় ভারত বাংলাদেশ বর্ডার। কিন্তু এটাই কি শেষ কথা? আমাকে আপনারা বলুন, সেন্সর ঠিকমতো কাজ করছে কিনা দেখার জন্য, কিংবা ড্রোনগুলো সব ঠিক আছে কিনা দেখার জন্য অমিত শাহ আসবেন? এটা বিশ্বাসযোগ্য? অমিত শাহ যে কর্মসূচির মধ্যে দিয়ে গেলেন, বিএসএফ এর আউটপোস্টে উত্তরকন্যায় যে সমস্ত বৈঠক করলেন, কোথাও সাংবাদিকদের কোনো প্রবেশাধিকার ছিল না। গোটা দিনটা তিনি শিলিগুড়িতে কাটাচ্ছেন, সংবাদ মাধ্যমে কোথাও তিনি নেই। আন্দাজ করুন, আমি কিন্তু এল্লি তেল্লি মোহাম্মদ আলীর কথা বলছি না, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এত কি গুরুত্বপূর্ণ শিলিগুড়িতে? একটু তো ভাবতে হবে, সামথিং ইজ বিং কুকড আপ। জন্ম মৃত্যুর নিবন্ধীকরণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করবেন, তা পশ্চিমবঙ্গের একটা ছোট্ট অঞ্চলের জন্ম মৃত্যুর নিবন্ধীকরণ। এর জন্য তাকে শিলিগুড়িতে উড়ে আসতে হয়। লোক ডাকলে তিনি দিল্লিতেই ডেকে নিতে পারতেন। সামথিং ইজ বিং কুকড আপ। এখন দেখুন, এই সমস্ত বিষয়ে এক্স্যাক্টলি কি হচ্ছে এটা বলা খুব কঠিন। এখানে থিওরি ওই শার্লক হোমসের থিওরি, অর্থাৎ এমন একটা কিছু যা সমস্ত সিমটমগুলোকে জাস্টিফাই করছে, যে এই সিমটমটা জাস্টিফাই করছে, ওই সিমটমটা জাস্টিফাই করছে, এরকম একটা কিছু থিওরি, যত অসম্ভবই মনে হোক সেটাকেই আলটিমেটলি মেনে নিতে হবে। তা আসলে এরকম কোনো থিওরি পাওয়া যায় কিনা বা আন্দাজ করা যায় কিনা সেটা নিয়ে একটু কথা বলি। বাংলাদেশ খুব সেন্সিটিভ হয়ে উঠেছে ভারতবর্ষের কাছে, বিশেষ করে এই সাম্প্রতিক ইউনুস পর্বের পর তারেক রহমান, ওখানে বিএনপি, জামাত, একটা অ্যান্টি ইন্ডিয়ান একটা সংস্কৃতি তৈরি হচ্ছে ওখানে। ভারত সব থেকে বড় শত্রু, এরকম অনেক ছাত্রনেতা, ভুইফোর ছাত্রনেতা তৈরি হয়েছেন যারা ভারতকে দুচক্ষে দেখতে পারে না। ভারত ট্যুরিস্ট ভিসা দিচ্ছে, লাখ লাখ লোক গিয়ে ভিসা সেন্টারে ভিড় করছেন, তাই নিয়েও তাদের গাত্রদাহ। কেন লোকে ভারতে যাবে? এরকম অনেক ছাত্র নেতার স্টেটমেন্ট দেখেছি যারা বলছেন সরকারের উচিত ইমিডিয়েটলি স্টেপ ইন করা এবং এই সমস্ত লোকগুলোকে ভারতে যাওয়া আটকানো। এতটাই ভারত বিরোধী তারা। কিন্তু এই ভূমিফোর ছাত্র নেতাদের সব থেকে বড় মারাত্মক স্টেটমেন্ট ছিল, আমরা ভারতকে ছাড়বো না, আমরা কি করব, চিকেন নেক কেটে দেবো, উত্তর পূর্ব ভারতকে আলাদা করে দেবো, অমুক জায়গাকে আমরা স্বাধীন করে দেবো, তমুক জায়গাকে বাংলাদেশের অংশ করতে হবে। এই যে এগুলো এক ধরনের ন্যারেটিভ। অনেকেই বলবেন যে ঠিক আছে, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। কিন্তু যারা এগুলো বলছেন তাদের এই বলার পিছনে কোথাও কোনো পরিকল্পনা কাজ করছে কিনা, কোনো জায়গাতে কোনো ইঙ্গিত তার প্রেক্ষিতে তারা বলছেন কিনা, পাকিস্তানের সঙ্গে যে প্রেম এই মুহূর্তে বাংলাদেশের সরকারের, বাংলাদেশের এই জামাতিদের, সেখান থেকে কিছু আসছে কিনা, বাংলাদেশ ভারত বর্ডারে বাংলাদেশের দিকে যেরকম জম্মু কাশ্মীরে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের দিকে উগ্রপন্থীদের ডেরাগুলো পরপর তৈরি হয়েছিল, সেরকম ডেরা তৈরি হচ্ছে কিনা, সত্যি এরকম কোনো পরিকল্পনা হচ্ছে কিনা। বাংলাদেশ সরকার চীনের সঙ্গে গিয়ে কথা বলছেন, তিস্তার ড্যাম বানাবেন, লালমনিরহাট যেটা কুচবিহারের দিনহাটা থেকে বোধহয় 25-30 কিলোমিটারও হবে না ডিস্টেন্স, সেখানকার একটা পরিত্যক্ত বিমানবন্দর তারা চীনকে দিয়ে দিতে চাইছেন। ভারতের কাছে তো অবশ্যই থ্রেট। একটা বিরাট আলোচনা আস্তে আস্তে শেপ নিচ্ছিল। এই চিকেন নেক, সামান্য 22 কিলোমিটার প্রস্থ, ওই জায়গাটাই উত্তর পূর্ব ভারতকে ভারতের সঙ্গে আটকে রেখেছে। ওইটার ওপরে একটা থ্রেট। ইতিমধ্যেই ভারত সরকার মাটির নিচে দিয়েও একটা যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার কথা বলেছেন এবং বোধহয় কাজও শুরু হয়ে গেছে। ওপরের যে রাস্তা, সেই রাস্তায় যদি অ্যাটাক হয়, মাটির নিচে দিয়েও একটা কানেক্টিভিটি থাকবে। কিন্তু যেটা নিয়ে আরো আলোচনা হয়েছে, যেটা নিয়ে আমি বলবো ভারতের থেকে বাংলাদেশের সংবাদ মাধ্যমে আলোচনা হয়েছে, ভারত চাইছে চিকেন নেটটাকে বড় করে নিতে।
সত্যি কথা বলতে কি, বাংলাদেশে রংপুর বলে একটা জায়গা আছে, নামটা হয়তো আপনারা শুনে থাকবেন। এই রংপুরে একটা ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে। এই যে ডেমোগ্রাফিক চেঞ্জ নিয়ে পশ্চিমবাংলাতেও প্রচুর আলোচনা হচ্ছে, রংপুরে একটা ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে। বাংলাদেশে বোধহয় এখন মেরে কেটে 1.5 কোটি হিন্দু টিকে আছেন। এদের সিংহভাগ গত কয়েক বছরে রংপুরে এসে বসবাস করছেন। তারা রংপুরে বাড়ি করেছেন, ফ্ল্যাট কিনেছেন, একটা বড় টাকার ইনভেস্টমেন্ট হয়েছে রংপুরে। সেখানে হিন্দু কনসেন্ট্রেশন ক্রমশ বেড়েছে এবং এখন এই মুহূর্তে ওটা হিন্দু প্রধান এলাকা হয়ে উঠেছে। আপনারা জানেন এই রংপুরেই 150 ফুটের বেশি লম্বা রাম মূর্তি তৈরি হচ্ছিল। এই রাম মূর্তি তৈরি হচ্ছিল, প্রজেক্টের যে মূল মাথা ছিলেন তরণী দাস, তাকে কয়েকদিন আগে জেলে পোড়া হয়েছে। জামাতিদের মাথা ব্যথার কারণ রংপুরের এই সমস্ত কারবার নিয়ে তারা ইতিমধ্যে রংপুরে নানা রকম মুভমেন্ট তারা করার চেষ্টা করেছে। রংপুর জায়গাটা ওই চিকেন নেক লাগোয়াই। দেখুন, কোনো কিছুই তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করার কিছু নেই, আপনারা হয়তো আমার কাছে সেটা চাইবেন না, কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনা করুন। পাকিস্তান একটা সময় তো ভারতকে 1000 কাঠ ভারতকে দেব এই স্বপ্ন নিয়ে বেঁচে থেকেছে এবং বর্ডার পেরিয়ে উগ্রপন্থীদের ঢুকিয়েছে। সে জম্মু কাশ্মীরেই বলুন, পেহেলগাঁওতে বলুন কিংবা মুম্বাই, তারা গুলি করে বোমা মেরে মানুষ মেরেছে, রক্তাক্ত করেছে ভারতকে। আর তারা নিশ্চিন্ত থেকেছে, মানে পেট্রন যারা এই উগ্রপন্থীদের পিছনে থাকা পাকিস্তান সেনাবাহিনী, ISI, তারা নিশ্চিন্তে থেকেছে। এমনকি এই সংগঠনগুলোর নেতারা, জৈসে মোহাম্মদ বলুন, লস্করে তৈবা, আমাদের তো ভারত বড় জোর প্রতিবাদ পাঠাবে, লেটার পাঠাবে, কিছু আন্তর্জাতিক দুনিয়ার কাছে গিয়ে কান্নাকাটি করবে। কিন্তু অপারেশন সিন্দুরের পর পরিস্থিতি পুরো বদলে গেছে। এই যে জৈসে মোহাম্মদের হেডকোয়ার্টার মুরিদকের মসজিদ যে ব্রহ্মসকে গুড়িয়ে দিয়ে এসছে না, তো কোমরে পড়েছে বাড়ি। এখন ওইখানে বসে কোনো ষড়যন্ত্র করে তারা ভাবে যে লোক পাঠাবো, হয়তো উপর দিয়ে উড়ে এসে এইখানে এসে বোমা পড়বে। আর ওই ব্রহ্মসকে আটকানোর ক্ষমতা পাকিস্তানের নেই। পাকিস্তান ওদের হয়ে দাঁড়ানোর চেষ্টা করেছিল, জৈশের সঙ্গে, লস্করের সঙ্গে ভারতকে আক্রমণ করার চেষ্টা করেছিল, কিন্তু পাকিস্তানের 4-5টা স্ট্র্যাটেজিক এয়ারক্রাফটের মানে এয়ার স্ট্রিপ বা এয়ারপোর্ট যেভাবে ড্যামেজ হয়ে গেছে কি কয়েক ঘন্টার ভেতরে, পাকিস্তান বুঝে গেছে যে ব্রহ্মস ঠেকাতে পারবো না, সেই টেকনোলজি নেই আমাদের হাতে। বাধ্য হয়ে তখন তাকে বলতে হয়েছে যুদ্ধ বন্ধ করো। তো এই পরিস্থিতিতেও পাকিস্তানকে রাখা হয়নি। বর্তমানে পাকিস্তানের অবস্থা দেখুন, প্রায় গামছা খুলে যাওয়ার মতো অবস্থা। বেলুচিস্তান তো প্রায় স্বাধীনই হয়ে গেছে। পাকিস্তান ব্যস্ত, একদিকে তো আফগান বর্ডার, আফগানিস্তানে কদিন আগে পাকিস্তানি এয়ারফোর্স বম্বিং করেছে, আফগানরা পাকিস্তানকে ছেড়ে দিচ্ছে না। অন্যদিকে বেলুচিস্তান, গতকাল বেলুচিস্তানে বেলুচ বিদ্রোহীদের হাতে 45 জন পাক সেনার মৃত্যু হয়েছে। পাকিস্তান মানে এই 1000 কাঠ মানে মিলিয়ন কাঠ বলা যায় এখন পাকিস্তানের এমন পরিস্থিতি। পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে মুভমেন্ট চালু হয়ে গেছে যে আমরা পাকিস্তানের সঙ্গে থাকবো না। মানে পাকিস্তান এখন ওই যে বললাম গামছা খুলে যাওয়ার মতো অবস্থায় রয়েছে। ও আর কি জঙ্গি পাঠাবে এখানে? ঘর সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে আসিম মুনির, তিনি ফিল্ড মার্শাল হয়েছেন। ফিল্ড মার্শাল আসিম মুনির, বালুচিস্তান পাকিস্তানের হাত থেকে বেরিয়ে স্বাধীন হয়ে গেছে। 85% এলাকা পাকিস্তান সেনার হাতের বাইরে, পাকিস্তান প্রশাসনের হাতের বাইরে। তো এরকম কন্ডিশনে আজকে যদি ধরুন বাংলাদেশে একটা পার্টিকুলার অঞ্চলে কিছু মানুষ হঠাৎ করে বিপ্লবী হয়ে ওঠেন যে আমরা বাংলাদেশের সঙ্গে থাকবো না, বাংলাদেশ তার এই প্যাট্রন পাকিস্তানকে তো পাবে না পাশে। পাকিস্তানের ওই অবস্থা, সে কি এসে এখন বাংলাদেশের পাশে দাঁড়াবে? চীনকে পাওয়া মুশকিল হয়ে যাবে বাংলাদেশের। আর বাংলাদেশ চীনের যে সম্বন্ধটা, এই সম্বন্ধটা নিয়ে যথেষ্ট সন্দেহ করার কারণ আছে। ইউনুস আমেরিকার পয়সায় এসে ওখানে সরকার তৈরি করে 2 বছর কাটিয়ে গেছে, এটা আন্তর্জাতিক দুনিয়া জানে, এবং এমন সব চুক্তি করে গেছে আমেরিকার সঙ্গে, বাংলাদেশের যে কোনো এয়ারপোর্ট যে কোনো সময় আমেরিকান সেনাবাহিনী ব্যবহার করতে পারে। বাংলাদেশ সরকারের কাছ থেকে পারমিশন নিতে হবে না। বাংলাদেশের যে কোনো পোর্ট, এনি পোর্ট ইন বাংলাদেশ, আমেরিকান নেভি তাদের প্রয়োজনে ব্যবহার করতে পারে। বাংলাদেশের সরকারের কাছ থেকে তাদের পারমিশন নিতে হবে না। ভাবতে পারছেন কিরকম চুক্তি? এই চুক্তি ইউনিশ সরকার করে গেছে বাংলাদেশের কাছে। তো এইরকম একটা দেশের কতটা কাছে এসে আর আলটিমেটলি চীন দাঁড়াবে? ইনভেস্টমেন্টের কথা ছেড়ে দিন, স্ট্র্যাটেজিক পার্টনারশিপের ক্ষেত্রেও তো চীনকে ভাবতে হবে। তো এরকম সময় ধরুন বাংলাদেশের ওই অঞ্চলে, মানে ওই রাঙামাটি অঞ্চলে, রংপুর অঞ্চলে
একদল মানুষ হঠাৎ একটা বিপ্লব করে উঠলেন যে আমরা বাংলাদেশে থাকতে চাই না। সেখানে বাংলাদেশ সরকার যদি ওই বালুচিস্তানে পাকিস্তান আর্মি যা করেছে সেই ধরনের কিছু করবার চেষ্টা করে, ভারত কি চুপ করে বসে থাকবে? এখন আপনি বলতে পারেন যে এসব হচ্ছে আবোল তাবোল বকুনি, বলতেই পারেন, এগুলো তো তথ্য প্রমাণ দিয়ে সাজিয়ে আপনাদের সামনে রাখা সম্ভব না। কিন্তু আপনারা পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুন। সামথিং ইজ বিং কুকড আপ। এমন একটা সময় বাংলাদেশের একটা অংশের মানুষ অশান্ত হয়ে উঠল। বাংলাদেশের বর্তমান সরকার বাংলাদেশের এই হিন্দু বিরোধী সংস্কৃতি, হিন্দুদের ওপর তীব্র আক্রমণের প্রতিবাদে উত্তাল হয়ে উঠল। ঠিক প্রায় একই সময়ে বা তার আশেপাশের সময়ে বাংলাদেশে গিয়ে প্রবেশ করলেন শেখ হাসিনা। জানেন তো, ইতিমধ্যেই সেই আলোচনা শুরু হয়েছে। হাসিনা জানিয়েছেন ডিসেম্বরের মধ্যে তিনি ফিরছেন। হাসিনাকে গ্রেপ্তার করা কি তারেক রহমানের সরকারের পক্ষে এত সহজ? মানে তারা বলছেন বটে আসলে আইনের মুখোমুখি হতে হবে, জেলে যেতে হবে, তার তো মৃত্যুদণ্ডের ঘোষণা হয়ে গেছে আদালত থেকে। কিন্তু ব্যাপারটা যে এত সহজ নয় এটা তো তারেক রহমানও জানেন, জামাতিরাও জানে। ধরুন ওই অশান্ত বাংলাদেশের মধ্যেই শেখ হাসিনা গিয়ে পৌঁছলেন। ম্যাপের পরিবর্তন পাকিস্তানের ধরে নিন হয়েই গেছে, ভালো ছাদ থেকে বেরিয়ে গেছে। পাকিস্তান অকুপাইড কাশ্মীরের পরিস্থিতিও খারাপ। এই একই ধরনের পরিবর্তন বাংলাদেশের ম্যাপে ঘটে যেতে পারে, কি আটকাচ্ছে? ভারতের ম্যাপেও সেক্ষেত্রে একটু পরিবর্তন ঘটবে, যেটা চিকেন নেক ছিল লায়ন স্নেক হয়ে যাবে। কিছু একটা যে হতে পারে আগামী কয়েক মাসে, তার একটা অদ্ভুত ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, গন্ধ একটা পাওয়া যাচ্ছিল। কিন্তু সেটার উপরে যেন একটা অন্যরকম একটা স্ট্যাম্প পড়ল অমিত শাহর এই সাম্প্রতিক সফরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গোটা একটা দিন এতগুলো বৈঠক শিলিগুড়িতে বসে করলেন। সেই বৈঠকে শুধুমাত্র হোম ডিপার্টমেন্টের লোক বা শিলিগুড়ি পুলিশ না, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন কিছু তো ছিলই, বিশেষ করে বর্ডার এরিয়া ছিল, সমস্ত গোয়েন্দা এজেন্সিগুলো, কেন্দ্রীয় এবং রাজ্য এবং কেন্দ্রের যে সমন্বয়, এই সমন্বয়টা এতদিন ছিল না। সেই সমন্বয়টা এখন হয়েছে, সেই সময়টা এখন এসেছে। এই যে পশ্চিমবঙ্গে গুন্ডা দমন আইন, এই গুন্ডা দমন আইন এত তাড়াতাড়ি অ্যাসেম্বলিতে আনা এবং পাশ করার কতটা প্রয়োজন ছিল সম্ভবত এখন আন্দাজ করা যাচ্ছে। মনে রাখতে হবে অমিত শাহ যে বৈঠকগুলো করেছেন তার মধ্যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা এবং গুন্ডা দমন আইন নিয়ে বৈঠক রয়েছে। শিলিগুড়িতেও করেছেন, একই ধরনের বৈঠক কলকাতাতেও হয়েছে। এমন কিছু হলো আন্তর্জাতিক দুনিয়ায়, বাংলাদেশে কিন্তু তার রেশ মালদা বা মুর্শিদাবাদে এসে পড়লে সেখানে যদি কোনো আনরেস্ট তৈরি হয়, সেটাকে আটকানোর জন্য এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের কাছে এই নতুন আইন আছে। এবং বারবার মুখ্যমন্ত্রী বলেছেন উচ্চশিক্ষামন্ত্রীর ভাষা যদি ধার করা হয় তাহলে সেটা ভেঙে দেওয়ার ব্যবস্থা সরকার করবে। সব মিলিয়ে আমি শুধু আমি কোনো খবর দিচ্ছি না, সম্ভাবনার কথা বলছি। শুধু এটুকু ভেবে দেখবেন যে সিমটমগুলো আমি বললাম, সেই সিমটমের সঙ্গে এরকম একটা থিওরি ভাবুন যা খাপে খাপ মিলে যাবে।